নিশুতি রাত, নিস্তব্ধ পরিবেশ, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, শুধু মাঝে মধ্যে দু একটা পাখির ডানা ঝাপটানোর শব্দ শোনা যাচ্ছে। নির্জন রাস্তা দিয়ে হাঁটছি, অন্ধকারের রাস্তাটা ঠিকমতো চেনাও যাচ্ছে না। সামনে যত এগুচ্ছি, অন্ধকার তত আমাকে যেন গিলে খাচ্ছে। মীরা, এই মীরা, মীরা। ক্রমশ একটা মেয়েলি কণ্ঠ আমার নাম ধরে ডেকে যাচ্ছে। আমি ধীর পায়ে এগুচ্ছি। যতই সামনে আগাচ্ছি, ডাকটা ততই বৃদ্ধি পাচ্ছে। হাঁটতে হাঁটতে রেল লাইনের সামনে এসে দাঁড়ালাম। এখন আর ডাকটা শুনতে পাচ্ছি না। চারপাশে ভালো করে তাকিয়ে বুঝলাম, আমি ছাড়া এখানে আর একটা কাক পক্ষীও নেই। একটু ভয় লাগতে শুরু হলো, কিন্তু এখানে দাঁড়িয়ে থাকলে তো আর হবে না। তাই ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে রেল লাইন ধরে হাঁটতে লাগলাম। জমাট বাঁধা অন্ধকারে যদিও ফ্ল্যাশ লাইটের আলোতে ততটা ভালো দেখা যাচ্ছে না, তবুও এটাই এখন শেষ ভরসা। ফোনের আলোতে পথ দেখে দেখে সামনে এগুচ্ছি। কিছু দূর যাওয়ার পর আবারও ডাকটা শুনতে পাচ্ছি, কিন্তু এখন একটা মেয়েলি হাসির শব্দের সাথে একটা বাচ্চার কান্নার শব্দেরও যোগ হলো। আমি ঠাহর করতে পারছি না শব্দটা কোন দিক থেকে ধেয়ে আসছে। আমি যখন ডানে তাকাচ্ছি, তখন মনে হচ্ছে বাম পাশ থেকে শব্দটা আসছে। আবার যখন বামে তাকাচ্ছি, তখন মনে হচ্ছে ডান দিক থেকে শব্দটা আসছে। হঠাৎ হাসি আর কান্নার সাথে অনেকগুলো মেয়ের একসাথে ভয়ঙ্কর কান্নার আওয়াজ ভেসে আসতে লাগলো। এত জোরে আর এত ভয়ানক আওয়াজ হচ্ছে যেন আমি কান বন্ধ করেও শান্তি পাচ্ছি না। মনে হচ্ছে কান্নার আওয়াজ আমার মস্তিষ্কের স্নায়ু কোষগুলোকে ছিঁড়ে খুঁড়ে দিচ্ছে। কান বন্ধ করে চিৎকার করে বলছি, থামো, থামো বলছি, আমি আর নিতে পারছি না, আমার মস্তিষ্ক ছিঁড়ে যাচ্ছে, এবার দয়া করে থামো। হঠাৎ আওয়াজ বন্ধ হয়ে গেল। আমি কান থেকে হাত সরিয়ে সোজা হয়ে দাঁড়ালাম। তখনই একটা হিমশীতল হাওয়া বয়ে গেল আমার ঘাড় বেয়ে। ভয়ে বুকটা আবারও কেঁপে উঠল। মনে হচ্ছে আমার ঠিক পেছনে দাঁড়িয়ে কেউ ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। ঠান্ডা একটা বাতাস আমার ঘাড়ে আছড়ে পড়ছে। মনে সাহস সঞ্চয় করে পেছনে ঘুরে তাকালাম, তবে কিছুই দেখতে পেলাম না। আবারও নিস্তব্ধতায় চেয়ে গেল চারপাশ। হঠাৎ মাটি ক্ষণে ক্ষণে কেঁপে উঠতে লাগলো। মনে হচ্ছে কেউ রেল লাইন ধরে হেঁটে আসছে। অন্ধকার বেশি হওয়ায় কাউকেই দেখতে পাচ্ছি না, তবে মনে হচ্ছে কেউ থেমে থেমে পা ফেলছে। আর সেই পা ফেলার তালে তালে মাটি একটু একটু করে কাঁপছে। সেই আওয়াজ অনুসরণ করে আমিও এগুতে লাগলাম। কিছুক্ষণ পর আওয়াজ বন্ধ হয়ে গেল, যেন কেউ আমার সামনে এসে দাঁড়িয়েছে, কিন্তু আমি কিছুই দেখতে পাচ্ছি না। কেমন একটা ভ্যাপসা গরম অনুভব হতে লাগলো। প্রচণ্ড হাঁসফাঁস লাগছে, দম নিতে কষ্ট হচ্ছে অনেক। এদিক ওদিক তাকাচ্ছি, কাউকেই দেখছি না। পরিবেশটা আরও ভারী হয়ে উঠছে। হঠাৎ রেল লাইনের উপর চোখ পড়তেই ভয়ে আঁতকে উঠলাম। আমার ঠিক সামনে একটা কাটা পা দাঁড়িয়ে আছে। পাটা গোড়ালি থেকে কাটা, কাটা অংশ থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। আর সেই কাটা পা হুবহু জীবিত মানুষের মতো দাঁড়িয়ে আছে। তেমনি আমার সামনে দাঁড়িয়ে আছে কাটা পা, আর আমার দূরত্ব ঠিক 1 হাত সমান। আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। দিক বেদিক হয়ে দিলাম দৌড়। আমি যত দৌড়াচ্ছি, পাটাও বেশি ভয়ঙ্কর আরও আওয়াজ তুলে আমার পেছনে পেছনে দৌড়াচ্ছে। একে তো ঘুটঘুটে অন্ধকার, দৌড়ে কিলকুনেরা পাচ্ছি না, তার উপর ভয়ঙ্কর আওয়াজ, কাটা একটা পা আমাকে ধাওয়া করছে। ভাবতেই আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। প্রাণপণে রেল লাইন ধরে ছুটছি। হঠাৎ কিছু একটার সাথে হোঁচট খেয়ে পড়ে গেলাম। ফোনটাও হাত থেকে পড়ে গেল। রেল লাইনের পাথরে পড়ে আমার হাঁটু ছিলে গেল। অনেকখানি রক্তও বেরোচ্ছে। ওঠার চেষ্টা করে বুঝতে পারলাম পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছি। উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পারছি না। একটু ঝুঁকে কোনো মতো ফোনটা হাতে নিলাম, আর যেখানে পড়েছি সেখানে ফোনের আলো জ্বালিয়ে যা দেখলাম, তাতে আমার গা শিউরে উঠল। দেখলাম একটা বীভৎস কাটা মাথা, যার গালে গভীর ক্ষতের চিহ্ন। গলার কাটা অংশ থেকে ঘর ঘর আওয়াজ বের হচ্ছে, যেমন কোনো পশু জবাই করলে ওই গলার কাটা অংশ থেকে একটা ঘর ঘর ভয়ঙ্কর আওয়াজ বের হয়, ঠিক তেমনই আওয়াজ বের হচ্ছে। তা থেকে টাটকা রক্ত পড়ছে, চারপাশে ভেসে যাচ্ছে। হঠাৎ মাথাটা চোখ মেলে আমার দিকে তাকিয়ে ভয়ঙ্কর একটা হাসি দিল, আর বলতে লাগলো, মরবে, সব কটা মারা পড়বে,
কাউকে ছাড়বে না সে, সবাইকে মেরে ফেলবে। সে আসছে, আসছে বলে ভয়ঙ্করভাবে হাসতে লাগলো। আর আমি ভয়ে সেখানেই জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল, নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। মা চিন্তিত ভঙ্গিতে বলল, কিরে মা, তুই ঠিক আছিস তো? তোর কি হয়েছিল? রাতে অমন করছিলি কেন? কোনো খারাপ স্বপ্ন দেখেছিলি? আমি অবাক হয়ে মাকে প্রশ্ন করলাম, আমি হাসপাতালে কিভাবে আসলাম মা? মা যা বলল তাতে আমিও চমকে উঠি। মা বলছে, তুই রাতে হঠাৎ চিৎকার করছিলি আর অনেকবার বলছিলি সে আসছে, কাউকে ছাড়বে না, সবাইকে মেরে ফেলবে সে। আর নিজেকে নিজে অনেক আঘাত করছিলি। দেখ কি করেছিস নিজের সাথে। তোর জ্ঞান ফিরছিল না দেখে তোকে রাতেই হাসপাতালে নিয়ে আসি আমরা। আমি অবাক হয়ে যাই, দেখি আমার হাঁটুতে ব্যান্ডেজ করা। রাতে রেল লাইনে পড়ে গিয়ে হাঁটু ছিলে গিয়েছিল, কিন্তু মা বলছে আমি নিজেই নিজেকে আঘাত করেছি। কিভাবে সম্ভব? তাহলে কি রাতে ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখেছি, নাকি বাস্তবে আমার সাথে হয়েছে? কি হয়েছে মা তোর? কেন নিজেকে আঘাত করেছিস? খারাপ কোনো স্বপ্ন দেখেছিলি? মাকে বলল, সোনা, হ্যাঁ মা, বাজে স্বপ্ন দেখেছিলাম। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। মাকে সান্ত্বনা দিলেও আমি নিজেই বুঝতে পারছিলাম না যে আমার সাথে এগুলো কি হচ্ছে। এই নিয়ে পরপর 3 দিন আমি একই স্বপ্ন দেখলাম। প্রথম 2 দিন আমি কিছু শরীরের ব্যথাও অনুভব করেছি, কিন্তু আজ কিভাবে এতটা আহত হলাম? আর যদি এটা স্বপ্নই হবে, তাহলে এত বাস্তব কেন মনে হলো আমার কাছে? আমি ব্যথাই কিভাবে পেলাম? আমি মীরা, অনার্স 3য় বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। পড়াশোনার পাশাপাশি টিউশনি করি। পরিবার বলতে আছে শুধু মা। মা প্রাইমারি স্কুলের শিক্ষিকা। আমি আর মা ঢাকাতেই থাকি। বাবা নামক ব্যক্তিটিকে হারিয়েছি জন্মের আগে। বাবা কে ছিলেন, কেমন ছিলেন, আমার বাবার বাড়ি কোথায়, এসব কিছুই জানি না। উত্তরাধিকার সূত্রে পেয়েছি বাবার রেখে যাওয়া একটা লকেট, নীল পাথরের লকেট, আর ওনার চোখ দুটো। চোখ বলছি এই কারণে, আমি দেখতে শ্যামবর্ণের, কিন্তু চোখগুলো গাঢ় নীল। মা বলে আমার বাবার চোখও নাকি আমার বাবার মতো গাঢ় নীল বর্ণেরই হয়েছে। বাবা সম্পর্কে মাকে জিজ্ঞেস করলে শুধু বলে উনি খুব ভালো আর পরহেজগার ছিলেন, কিন্তু এখন আমাদের মাঝে আর নেই। এর বেশি আর কিছু আমি আর মার মুখ থেকে বের করতে পারিনি। বাবার কোনো ছবিও আজ পর্যন্ত দেখিনি। বাবার কথা জিজ্ঞেস করলেই মা কেমন যেন চুপসে যান। হয়তো আড়ালে বাবার জন্য কান্নাও করেন, কিন্তু আমাকে বুঝতে দেন না। আমিও বেশি ঘাটাঘাটি করি না, কারণ মার কষ্ট আর বাড়াতে চাই না। আঘাত বেশি গুরুতর না হওয়ায় হাসপাতাল থেকে রিলিজ করে দিয়েছে। ডাক্তার কিছু ওষুধপত্রও লিখে দিয়েছেন। সেগুলো নিয়ে বাসায় ফিরছি। বাসার সামনে এসে গাড়ি থেকে নেমে ভাড়া মিটিয়ে দেই। মাকে এখনও অনেক চিন্তিত মনে হচ্ছে। মা, আমি ঠিক আছি, তুমি চিন্তা বাদ দাও। দেখো, নিজের পায়ে হেঁটে বাসায় ফিরছি। আমি একদম ঠিক আছি, তুমি আর চিন্তা করো না মা। তুই বললেই কি আমি বিশ্বাস করব? দেখ পায়ে কতটুকু চোট পেয়েছিস। আমি বললাম, আজ হাসপাতাল থেকে যেতে, কাল না হয় রিলিজ নিতে, কিন্তু তুমি তো আমার কথা শুনবি না। মা, তুমি শুধু শুধুই টেনশন করছো। আমি সত্যি বলছি, আমি একদম ঠিক আছি। আর হাসপাতালে কেন থাকবো? আমি কি রুগী নাকি? কতটা আঘাত পেয়েছিস? আমি তো তোর ভালোর জন্যই বলছি, তাই না? হয়েছে, চলো এবার ভেতরে যাই। বাসায় এসে পৌঁছেছি। বাসায় ঢুকে আমি ফ্রেশ হতে চলে গেলাম, আর মা রান্নাঘরে। ফ্রেশ হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে তোয়ালে দিয়ে হাত মুখ মুছছি। যদিও মাকে বলেছি আমি ঠিক আছি, কিন্তু পায়ে অনেক ব্যথা অনুভব করছি। মনে হচ্ছে ভালোই চোট পেয়েছি। কি হচ্ছে আমার সাথে এসব? কেন হচ্ছে এগুলো? এটা কি সত্যিই কোনো দুঃস্বপ্ন, নাকি অন্য কিছু? ভাবতে ভাবতে হঠাৎ চোখ যায় আমার আয়নার দিকে, আর দেখি আয়নায় আমার প্রতিবিম্বটা নড়ছে না। কিন্তু আমি ঠিকই তোয়ালে হাতে নিয়ে নড়াচড়া করছি। প্রতিবিম্বটা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, কোনো নড়াচড়াই করছে না, একদম স্থির হয়ে পলকবিহীনভাবে দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি এক হাত উঠিয়ে বোঝার চেষ্টা করলাম এটি কি আমার ভুল হচ্ছে। আমি হাত দিয়ে আমার মুখ স্পর্শ করলাম, কিন্তু এ কি, আয়নায় কেন আমার প্রতিবিম্বটা নড়ছে না? আমি আবারও হাত নাড়াচাড়া করলাম, কিন্তু সে ঠায় দাঁড়িয়ে আছে। এবার ভয় হতে লাগলো। আমি ঢোক গিলে আয়নার প্রতিবিম্বটা ছুঁয়ে যাওয়ার জন্য হাত বাড়ালাম, কিন্তু তখনই প্রতিবিম্বটার চোখ থেকে রক্ত বেরিয়ে আসতে লাগলো।
আমি ভয়ে নিজের চোখে হাত দিলাম। আমার চোখ থেকে কি রক্ত বের হচ্ছে কিনা এটা দেখে শিওর হতে লাগলাম, কিন্তু না, আমি তো ঠিক আছি। হঠাৎ প্রতিবিম্বটা বলে উঠল, মীরা, আমাকে সাহায্য করো। কে তুমি? আমাকে সাহায্য করো মীরা। কে তুমি বলছো না কেন? কিন্তু সে একই কথা রিপিট করছিল, মীরা, এই মীরা, আমাকে সাহায্য কর, দয়া করে আমাকে বাঁচাও। কি হয়েছে তোমার? কে তুমি? আমি কিভাবে তোমাকে সাহায্য করব? তখনই আয়নার প্রতিবিম্বটার শরীর টুকরো টুকরো হয়ে খসে পড়তে লাগলো। আমি ভয়ে চিৎকার করতে লাগলাম। আমার চিৎকার শুনে মা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। কি হয়েছে মীরা? কি হয়েছে তোর? এভাবে চিৎকার করছিস কেন? কি হয়েছে একটু বল না। মা, মা, আয়নার আঙ্গুল দিয়ে আমি ইশারা করে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ বল না, কি হয়েছে মীরা? আয়নায় কি? কিছুই তো দেখছি না। কি হয়েছে তোর? আমাকে খুলে বল। মা, আয়নায় দেখো। কি দেখবো? কিছুই তো দেখতে পাচ্ছি না। কিছুই নেই ওখানে। কাল রাতেও তুই অমন করছিলি, আর এখনও এমন করছিস। ভয় পেয়েছিস মা? দেখ, কিছুই নেই, এই তো আমি তোর সাথে দাঁড়িয়ে আছি। কিছুই হয়নি, সব ঠিক হয়ে যাবে। নিজেকে সামলে নিয়ে আমি চোখ তুলে আয়নায় তাকালাম, কিন্তু এখন আর কিছুই দেখছি না। সব স্বাভাবিক মনে হচ্ছে। তাহলে আমি এতক্ষণ যা দেখছিলাম তাও কি আমার মনের ভুল ছিল? মা বলল, চল, খাবার রেডি করেছি, খেতে আয়। এই বলে মা চলে গেলেন। আমিও মার পিছু পিছু খাবার খাওয়ার জন্য যেতে লাগলাম। বন্ধুরা, এটা ছিল মীরার স্বপ্নে এবং বাস্তবের মধ্যে একটা ঘটনার মেলবন্ধন। মীরার বয়স যখন 12 বছর, তখন থেকেই মীরার এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে, এবং দিন যতই যাচ্ছে মীরা ততই যেন অসুস্থ হয়ে পড়ছে। এদিকে মীরার মা দিকবিদিকের মতো পাগলের মতো ছুটে বেড়াচ্ছে মেয়েটাকে কোথায় থেকে ভালো করা যায়, ডাক্তার, কবিরাজ, এগুলো দেখাতে মীরার মা কোনো কার্পণ্য করেনি। হঠাৎ প্রতিবেশীদের সাথে শেয়ার করার পরে প্রতিবেশী বলল, পাশের গ্রামে একটা বড় হুজুর আছে, মসজিদের ইমাম আছে, তার কাছে যাও, তার কাছে তুমি সম্পূর্ণ ঘটনা খুলে বলো এবং তাকে ডেকে নিয়ে আসো। আমার একটা বিশ্বাস মেয়েটা ওই হুজুরের কাছ থেকেই সুস্থ হবে। প্রতিবেশীদের কাছ থেকে ঠিকানা নিয়ে হুজুরের কাছে চলে গেলেন। হুজুর ছিলেন অত্যন্ত ধর্মভীরু একজন ব্যক্তি। তার ছিল ইসলামী জ্ঞানের বিশাল অধিকারী এবং ইসলামী জ্ঞানের ভাণ্ডার। ইতিপূর্বে নাকি ওই হুজুরের কাছ থেকে অনেক মানুষ সুস্থ হয়েছেন এবং সুস্থ সবল হয়ে সুস্থভাবে দিন যাপন করছেন। হুজুরের কাছে যাওয়ার প্রতিমধ্যে মীরার মা আল্লাহর কাছে অনেক দোয়া করছিলেন, বলছিলেন, আল্লাহ, আমার মেয়েটাকে যেন খুব দ্রুত সুস্থ করে দেওয়া হয়, কারণ এই মেয়েটাই আমার একমাত্র বেঁচে থাকার অবলম্বন। হুজুরের কাছে গেলেন মীরার আম্মা। হুজুরকে দিয়ে সালাম দিয়ে হুজুরের কাছে সব কিছু ঘটনা খুলে বললেন, এবং হুজুর বললেন, ঠিক আছে, আমি তোমার মেয়েকে চিকিৎসা করাতে যাব, তোমার মেয়েকে এখানে আনতে হবে না, আমি তোমার বাসায় যাব। এই বলে মীরার মাকে বিদায় দিয়ে দিলেন। এর 7 দিন পরে সেই হুজুর, করিম হুজুর নামে সেই ব্যক্তি মীরার বাড়িতে হাজির হলেন। এদিকে মীরা ওই হুজুরকে দেখে বাসার ঝাড়ু, বটি, বিভিন্ন অনেক কিছু সরঞ্জাম নিয়ে তাকে মারার জন্য তেড়ে যায়। হুজুর দেখে বুঝতে পারলেন এটা সাধারণ কোনো ঘটনা নয়, এই ঘটনার পিছনে আছে অনেক বড় প্রেতাত্মার হাত। এবং কী সেই প্রেতাত্মার হাত, সেটাই হুজুর খুঁড়ে খুঁড়ে বের করবেন। যাই হোক, মীরার কাছে যাওয়ার পরে সূরা ইয়াসিন এবং সূরা জিন তেলাওয়াত করে মীরাকে ফুঁ দিতেই মীরা কেমন যেন শান্ত, শিষ্ট এবং একদম মোলায়েম হয়ে গেলেন। মীরা যেন সুস্থ ফিরে পেলেন। মীরা সুস্থ হয়ে গেলেন। মীরাকে জিজ্ঞাসা করলেন হুজুর, বললেন, মা, তোমার কিভাবে এরকম হয়, কোথায় থেকে এরকম হয়, তুমি কি বলতে পারো? যাই হোক, মীরার কাছ থেকে কোনো সদুত্তর না পেয়ে হুজুর মীরার মাকে বলে যে আপনার মেয়েকে এমন একটা কিছু ভর করেছে, প্রেতাত্মা ভর করেছে, এর বয়স 30 হলেই একে পৃথিবী থেকে বিদায় করে দেবে। এই 30 বছর হওয়া পর্যন্তই তাকে বিভিন্নভাবে জ্বালাতন করে, বিভিন্নভাবে তাকে অসুস্থ করে তিলে তিলে মৃত্যুর দিকে ধাবিত করবে, এবং 30 বছর হলেই তাকে দুনিয়া থেকে একদম বিদায় করে দেবে। এই কথা শোনার পরে মীরার মা কেঁদে তো বুক ভাসিয়ে দিলেন এবং হুজুরকে বিনীত অনুরোধ করলেন, হুজুর, যেভাবেই হোক এর কোনো চিকিৎসা আছে কি না, আল্লাহর ওয়াস্তে আমার মেয়েটাকে বাঁচান। এই বলে হুজুর মেয়েটাকে বলল, মা, তুমি মনে করে দেখো তো তোমার সাথে এরকম কোনো ঘটনা ঘটেছে কি না, বা তুমি কোনো পূর্ণিমার রাতে বা আমাবস্যার রাতে
কোনো মরা বাড়িতে গিয়েছিলে কিনা? অনেকক্ষণ মনে করে মীরা বলল, হুজুর, আমার বয়স যখন প্রায় 12 বছরের কাছাকাছি বা এরকমই হবে, তখন আমি আমার পাশের বাড়িতে একটা মরা বাড়িতে গিয়েছিলাম। কিন্তু ওই সময়টা যে পূর্ণিমা বা আমাবস্যার সময় ছিল এরকম আমার মনে নেই। মীরার মাকে প্রশ্ন করতে মীরার মা বলল, হ্যাঁ, সেটা ছিল 30 বছর বয়সী একটা মহিলার লাশ। তার স্বামীর সাথে ঝগড়া করে সেদিন রাত 10টার দিকে ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যা করেছিল। সেই লাশটা দেখতেই গিয়েছিলাম, সাথে আমার মেয়েটাও গিয়েছিল। তারপরে হুজুর ওই মেয়েটাকে প্রশ্ন করল, মা, তুমি দেখো তো, তুমি কি ওই সময় এমন কোনো কিছু মনের মধ্যে হয়েছিল বা এমন কোনো কিছু কেউ আচরণ করেছিল যেটা তোমার মধ্যে এখনো এটা মনে আছে? মীরা বলল, না হুজুর, এরকম ধরনের কোনো কিছু আমার সাথে ঘটেনি, তবে ওই মোড়াবাড়ি থেকে আমি একটা লাল রঙের গামছা নিয়ে এসেছিলাম। হুজুর বলল, কোথায় ছিল, কি অবস্থায় ছিল, একটু খুলে বলো তো। মেয়েটি বলল, যে ঘরে ওই মোড়া লাশটি রাখা ছিল সেই ঘরের কর্নারে একটি লাল টুকটুকে গামছা ছিল। ওই গামছাটা আমি বাড়িতে নিয়ে আসি। হুজুর বলল, তারপর ওই গামছাটা দিয়ে তুমি কি করো? ওই গামছাটা কি ফেলে দিয়েছো, না কি করেছিলে? মেয়েটি বলল, ওই গামছাটা আমি ফেলে দিইনি। ওই গামছাটা ছিল অনেক লাল টুকটুকে, অনেক সুন্দর। তো আমি ভেবেছিলাম ওইটা দিয়ে যদি আমি পুতুলের জামা বানিয়ে রাখি তাহলে আমার পুতুলটাকে অনেক সুন্দর দেখা যাবে। হুজুর বলল, এই পুতুলটা কোথায়? এই পুতুলটা কি এখনো আছে? মেয়েটি বলল, পুতুলটা তো এখনও আছে, আমার আলমারিতে আমি পুতুলটাকে এখনও সাজিয়ে রেখেছি। এবং ওই পুতুল না, ছোটবেলার যতগুলো পুতুল আমার ছিল সেই পুতুলগুলো আমি আলমারিতে সাজিয়ে রেখেছি। হুজুরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, ওই আলমারির মধ্যে ওই পুতুলটা রাখা আছে। মীরার মা আলমারিটা খুলে সেই পুতুলটা বের করে নিয়ে আসলো এবং হুজুর বলল, এই পুতুলটাই ছিল যত নষ্টের মূল। বাড়িতে কোনো রকম এই ধরনের পুতুল রাখতে নেই, পুতুল রাখতে হয় না। পুতুলের মধ্যে বিভিন্ন অতৃপ্ত আত্মা এমনিতেই ভর করে। তারপরেও যে মরাবাড়ি থেকে যে গামছাটা নিয়ে এসেছে, আমি নিশ্চিত ওই মরাবাড়ির ওই মেয়েটা এই গামছা দিয়ে গলায় ফাঁস দিয়েছিল, যার কারণে আপনার মেয়েকে ওই আত্মা এত পরিমাণে ডিস্টার্ব করছে, এত পরিমাণে হ্যাসেল করছে, যা তার মৃত্যুর কারণও হতে পারত। তো যাই হোক, হুজুর ওই পুতুল থেকে গামছাটা খুলে নিয়ে ইসলামের এক বিশেষ কায়দায়, বিশেষ মহরতে দোয়া কালাম পড়ে কোনো এক গোরস্থানের কবরের মাটিতে পুঁতে দিয়ে আসেন এবং মীরাকে বেশ কিছু তাবিজ কবজ এবং পানি পড়া দিয়ে যান, বাড়ি বন্ধ করে দিয়ে যান। তারপরে মীরার আর কখনো এই ধরনের সমস্যা সম্মুখীন হয়নি। বন্ধুরা, এটাই ছিল আজকের ঘটনা। এই ঘটনাটি ভুক্তভোগী নিজেই আমার কাছে পাঠিয়েছেন এবং অনুরোধ করেছেন তার যেন আসল নামটি গোপন রাখি এবং বিস্তীর্ণ ঠিকানাটি যেন আমরা প্রকাশ না করি। আমি তাই করেছি। আপনার ঘটনাটা আমার মতো করে আমি প্রকাশ করেছি। কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনি ক্ষমা করে দেবেন। তো বন্ধুরা, আমি চিন্তা করছিলাম যখন এই ঘটনাটা পড়ছিলাম, এই ঘটনাটা আমার মনে বিশেষ ধরনের দাগ কেটে যায়। আসলে এই ধরনের ঘটনা যে কোনো পরিবারে যদি ঘটে থাকে তাহলে ওই পরিবারের যে কী অবস্থা হয় সেটা যার ঘটে সেই বোঝে। আসলে আমরা আজকাল এই ধরনের ঘটনা খুব একটা বিশ্বাস করি না, কারণ আমরা মানতেই চাই না পৃথিবীতে ভূত প্রেত বলে কিছু আছে কিনা। তবে হ্যাঁ, একটা কথা আপনাদের স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, ভূত প্রেত বলতে পৃথিবীতে কিছুই নেই। যা আছে জিন, এবং কারিন জিন নামের একটা জিন আছে। এই জিনগুলো মানুষের মধ্যে বিভিন্নভাবে প্রবেশ করে বিভিন্ন ধরনের হ্যাসেল তৈরি করে এবং এরাই ভূত বলে বিবেচিত। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি কোনো এরকম ঘটনা ঘটে থাকে বা আপনার পরিবারের, আপনার বন্ধু বান্ধব যার সাথে এই ঘটনা ঘটে থাকুক, আপনারা চাইলে আমার সাথে এই ঘটনাটা শেয়ার করতে পারেন। আমি আমার চ্যানেলে অবশ্যই সেটা প্রচার করব এবং প্রয়োজনে আপনাদের নাম, ঠিকানা সব কিছু গোপন রাখব, যেন আপনাদের ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। বন্ধুরা, এই ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে ছোট্ট করে একটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে উদ্বুদ্ধ করতে ভুলবেন না, যেন আমি ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আপনাদের সাথে হাজির হতে পারি। তো আজকে বেশি কথা বাড়াবো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে আগামী বৃহস্পতিবার। আসসালামু আলাইকুম।